নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন শুভঙ্কর এক্সপ্রেস। তো অনেক তো রঘু ডাকাত হলো। তো এবার ভাবলাম রক্তবীজটা দেখে আসি, মানে রক্তবীজ 2। তো ফাইনালি চলে গেছিলাম রক্তবীজ 2 দেখতে। তো তারই আজকে রিভিউ করব। পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো। আর একটা কথা ভিডিও শুরু করার আগে বলে দিই, এই ভিডিওর মধ্যে অনেক কিছু আমি স্পয়লার দেবো। তো যারা এখনও ছবিটা দেখোনি তারা একদম ভিডিওটাকে ইগনোর করো। আর যারা ছবিটা এখনও দেখোনি তারা অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটা দেখো, আর কেমন লাগলো নিজেরা এক্সপিরিয়েন্স করো, এটাই আমি বলবো। লোকের কথা শুনে যে তুমি যাবে বা যাবে না এটা কখনোই করবে না, ঠিক আছে? অবশ্যই নিজে দেখো, নিজে এক্সপিরিয়েন্স গেন করো, আর অবশ্যই বাংলা ছবির পাশে থাকো। তো এখন আমি কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। পুরো ডিটেলসে আলোচনা করব, সিনেমার অনেক কিছু, নারী নক্ষত্র খুঁটিনাটি সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। রক্তবীজ 1 যারা দেখেছো তারা তো অবশ্যই 2 পার্টটা দেখবে, এটা স্বাভাবিক। রক্তবীজের 1 পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 19 অক্টোবর 2023-এ রিলিজ হয়েছিল। ওটা অ্যাকচুয়ালি খয়রাগড় একটা কেসের উপরে ভিত্তি করে গল্পটা দেখানো হয়েছিল। এইবার সেকেন্ড পার্ট যেটা আছে রক্তবীজ 2, সেটা রিলিজ হয়েছে 25 সেপ্টেম্বর 2025-এ। স্টোরি লিখেছে হচ্ছে জিনিয়া সেন। আর প্রথম পার্টের যে স্টোরিটা ছিল, রক্তবীজ 1-এর যে স্টোরিটা ছিল, সেটা শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয় দুজন মিলে তারা স্টোরিটা লিখেছিল। বাট সেকেন্ড পার্টে জিনিয়া সেন লিখেছে। তো খুবই ভালো ব্যাপার। আর ছবির ডাইরেক্টরের নাম আমি এখনই বললাম। রক্তবীজ 1 এবং রক্তবীজ 2 এর ডাইরেক্টর হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ওরফে শিবুদা, আর নন্দিতা রয়। এই দুজন মিলেই ছবিটা ডাইরেক্ট করেছেন এবং ছবিটা উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে রিলিজ হয়েছে। প্রথমে চলে যাচ্ছি রক্তবীজ 2 এর কাস্টিংয়ে, মানে কারা কারা ছবিতে রয়েছে। প্রথমেই যার নাম শুরু করতে হবে তিনি হচ্ছেন বিগেস্ট এক্সপিরিয়েন্স একজন মানুষ, তার নাম হচ্ছে ভিক্টর ব্যানার্জি। তারপর মিমি চক্রবর্তী রয়েছে, আবির চ্যাটার্জি রয়েছে, তারপর সীমা বিশ্বাস রয়েছে, অঙ্কুশ হাজরা রয়েছে, কৌশানী মুখার্জি রয়েছে, তারপরে অনুসুয়া মজুমদার রয়েছে। তো আরও ভালো ভালো কিছু অ্যাক্টার্স রয়েছে। শুরুতেই যেটা বলবো, ওরা ছবি শুরুর আগে একটা যে ডিসক্লেমার ইউজ করেছে, সেই ডিসক্লেমারে মানে সিগারেট স্মোকিং নিয়ে যে ডিসক্লেমারটা হয় সেটা ভয়েস করিয়েছে হচ্ছে আবির দাকে দিয়ে। রক্তবীজ আপনার চেনা শত্রু না হলেও সিগারেট কিন্তু আপনার চেনা শত্রু। তো এটাকে আর কি মানে বর্জন করতে বলেছে, ধূমপান ছাড়তে বলেছে। তো এটা দিয়ে ডিসক্লেমারটা শুরু হয়েছে। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো। তারপরে আর একটা হচ্ছে ওরা ডিসক্লেমার দিয়েছে, সেটা হচ্ছে ড্রাগ আর গাঁজা খাওয়া আর পাচার করা দুটোই সাজা এবং অপরাধ। তো এটা আমার খুব ভালো লেগেছে, বিকজ অফ আজকের জেনারেশনের জন্য এটা খুব দরকার, এই মেসেজটা দেওয়া দরকার। বিকজ অফ এই দুটা জিনিসে অ্যাডিক্টেড প্রচুর কম বয়সী ছেলেরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এটার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে যারা এগুলোর মধ্যে রয়েছে, এটাই আমি সাজেস্ট করব। আর তারপর মজার বিষয় হচ্ছে এখানে ব্র্যান্ড পার্টনার রয়েছে বোরো প্লাস। মানে ছোটোবেলায় যে আমরা বোরো প্লাস ইউজ করতাম, প্রমোশনের জন্য ইউজ করেছে, তো ভালো লেগেছে। আর ব্র্যান্ডটাও অনেক খুব ভালো একটা ব্র্যান্ড এবং অনেক পুরনো একটা ব্র্যান্ড। আর সিনেমার মধ্যে বোরো প্লাসের সিনও রয়েছে, এক জায়গায় বোরো প্লাস লাগিয়ে দিচ্ছে। তো জুম করে দেখিয়েছে বোরো প্লাস নামটা, যেহেতু তারা প্রমোশন করছে তো দেখানোটা স্বাভাবিক। আর সব থেকে যেটা বলতেই হবে সেটা হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছে আমাদের কুণাল ঘোষকে, ঠিক আছে? তো তার ব্যাপারে কিছু বলার নেই। আপনারা জানেনই উনি কেমন ধরনের মানুষ এবং কী করে। আমি রাজনীতি অত বুঝিও না, তো সে সমস্ত লোককে নিয়ে আলোচনা না করাটাই বেটার আমার মনে হয়। আমি যেটা বুঝি আমি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে তারা স্পেশাল কিছু সং ক্রেডিট দিয়েছে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়, তারপরে কমলাকান্ত ভট্টাচার্যি। এরপর পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল কাশ্মীরে, সেখানে নিহত মানুষদের স্মৃতির উদ্দেশ্যে একটা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এইবার আসি সিনেমার গল্পে। প্রথম যে সিনটা রয়েছে, একটা স্টেডিয়ামের মধ্যে সিন রয়েছে। আবিরের অ্যাকশন টিম আর একটা মক ট্রেনিংয়ের গ্রুপ দেখানো হয়েছে, মানে যারা কি ট্রেনিংটা নেয় আর কি পুরো। তো সেখানে একটা ছোট্ট একটা মানে মক ট্রেনিংয়ের একটা সিন দেখানো হয়েছে। তো খুব ভালো লেগেছে ওই পার্টটা। তারপর অঙ্কুশের যে এন্ট্রি, তো এন্ট্রিটা ভালো লেগেছে, বাট আরও বেটার হতে পারতো, এটাই আমি বলবো। হুট করে সিন একটা দেখিয়ে দেওয়া, যেহেতু অঙ্কুশ সেখানে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, তো নেগেটিভ ক্যারেক্টারগুলোকে একটু আলাদা ইন্ট্রো দিয়ে এবং ভালো মতন একটু কী বলবো পুরো ম্যাসিভাবে দেখানো উচিত ভিলেনের ক্যারেক্টারগুলোকে। আর এখানে অঙ্কুশ অ্যাজ এ মুনির আলম হিসাবে দেখানো হয়েছে অঙ্কুশকে। তো এই যে মুনির আলম আছে, মুনির আলমের একটা আলাদা বিজিএম রয়েছে।
ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ওটা খুব ভালো লেগেছে। মানে অঙ্কুশের যখনই সিন দেখানো হচ্ছে, সেই মুনির আলমের বিজিএমটা চালানো হচ্ছে, মানে পুরো সিনটা অসাধারণ লাগছে। অঙ্কুশের সাথে ম্যাচ করছে জিনিসটা। তো একটা সিনেমাতে একটা বিজিএম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ একটা বিজিএম একটা সিনকে অনেক উপরে তুলে নিয়ে যেতে পারে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা সিনের জন্য বিজিএম অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, অনেক দরকারি একটা জিনিস। কোনো একটা সিন সেখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে, তো সিনটার মাহাত্ম্যটাই আলাদা রকম হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে সেটার কী বলবো, পুরো চেঞ্জ হয়ে যাবে জিনিসটা। মানে ভিজুয়ালটাই আলাদা হয়ে যাবে দেখতে। লোকে আর কি উৎসাহর সঙ্গে দেখবে। একটা কিউরিসিটি থাকবে সেটার মধ্যে। তারপর এখানে কাঞ্চন যে আছে, কাঞ্চন মল্লিক, ছবিতে কাঞ্চন মল্লিক রয়েছে। কাঞ্চন মল্লিকের বউকে এখানে দেখানো হয়েছে, মানে রিয়েল কাঞ্চন মল্লিকের যে রিয়েল ওয়াইফ, তাকে এখানে দেখানো হয়েছে। মানে বেশ ফানি একটা ক্যারেক্টার, ঠিক আছে? তারপর অঙ্কুশ যে বললাম, অঙ্কুশকে এখানে অ্যাজ এ ডক্টর হিসেবে দেখানো হয়েছে। মানে প্রথমে সে ডক্টর থাকে, তারপর সে অন্য একজনের ডক্টরের ছদ্মবেশ সেজে আসে। তো অঙ্কুশকে ভালোই লাগছে ডক্টর হিসাবে। ছবিতে আইটেম সং রয়েছে, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে এসো না গানের নাম। গানের নাম শুনেই বুঝতে পারছো কতটা ভালো হবে গানটা। তো গানটা একদম যে খুব একটা ভালো লেগেছে তা না। একবার শোনার পর দ্বিতীয়বার আর শুনতে ইচ্ছা করবে না, এরকম ধরনের গান। আর গানটাতে রয়েছে নুসরাত জাহান। পারফরমেন্স হিসাবে ঠিক আছে তার, বাট এই ছবিতে সেই গানটার কোনো দরকার ছিল না। ছবিতে অ্যাকচুয়ালি জোরজবস্তি গানটা ঢোকানো হয়েছে, এটাই আমি বলব। গানটা ছাড়াও ছবিটা বেশ একেকটা ধাপে, ধাপে যাচ্ছিল। গানটা দিয়ে ছবিটার যে একটা মোশন সেটা স্লো করে দিয়েছে। আবিরের যে অ্যাকশন সিন রয়েছে সেটাও খুব ভালো। আগের যে পার্টটা ছিল সেখানেও আবিরের কিছু অ্যাকশন সিন রয়েছে, বাট এই পার্টটাতে আরও ভালো লেগেছে আমার আবিরের অ্যাকশন সিনগুলো। আর আবিরকে অ্যাকশন সিনে বেশ ভালো মানায়। তো আমি বলব যারা ডাইরেক্টর এবং প্রডিউসার আছে তারা এর পরবর্তীতে আবিরকে নিয়ে আরও অ্যাকশন মুভি বানাও, ঠিক আছে? এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন ভিক্টর ব্যানার্জি। মানে কি বলবো, উনি তো বরাবর একটা অসাধারণ লেভেলের অভিনেতা। ৭৮ বছর বয়স, তার রানিং চলছে। এই বয়সে গিয়ে তার অভিনয় যেরকম পাবো সত্যি, মানে তিনি একজন ট্যালেন্টে ভরপুর মানুষ, তার অভিনয় নিয়ে কোনো কথা উঠবে না। তিনি বিগত একটা সময় বাংলা ছবিকে যা দিয়ে গেছেন সেটা অতুলনীয়। এবং ভিক্টর ব্যানার্জি যে রয়েছে তিনি এই সিনেমাতে হচ্ছে প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে তাকে দেখানো হয়েছে। মানে প্রণব মুখার্জি রয়েছে যে আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তারই ক্যারেক্টারটা প্লে করছে তিনি। তারপর সীমা বিশ্বাস রয়েছে। সীমা বিশ্বাস হচ্ছে এখানে আমাদের প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, মানে শেখ হাসিনা যে ছিল, তো শেখ হাসিনার ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে। বেশ ভালো লাগছে লুক ওয়াইজ, চশমা টশমা পরে, শাড়ি ফাড়ি পরে একদম অরিজিনালি শেখ হাসিনার মতনই লাগছে তাকে। তারপর আমি 4টে গান নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ও বাবুর মা, তারপরে দিওয়ানা বানাইছেন, তারপর বিচের মধ্যে একটা গান রয়েছে চোখের নীলে, তারপরে দেখে যা রে, ঠিক আছে? কৌশানীর একটা আইটেম সং রয়েছে। তো এই 4টে গান নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে ও বাবুর মা যে গানটা আছে সেটা ভালো লেগেছে, সেটা মানে মুভি রিলেট করছে, মুভিটার সাথে রিলেট করছে গানটা। সুন্দর গান। গানটা গেয়েছে হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি এবং ইমন চক্রবর্তী। আপনারা দুজনকেই চেনেন, খুব দুজনেই তারা খুব ফেমাস এবং খুব সুন্দর তাদের গান। আমার তো বেশ ভালো লাগে দুজনেরই গান। আর বিশেষ করে সুরজিৎ চ্যাটার্জি, উনি তো অনেক পুরনো। তো তার একটা সময় বারান্দায় রোদ্দুর যে গানটা ছিল, তো খুব হিট হয়েছিল। তো বরাবরই মানুষটাকে ভালো লাগে। আর ইমন চক্রবর্তীর গানও ভীষণ ভালো লাগে। তো সুন্দর একটা ওই গানের মধ্যে একটা বাঙালিয়ানা তৈরি করেছে। বাঙালিয়ানা ভাবটাকে ফুটিয়েছে গোটা গানের মধ্যে। তো বেশ ভালো লেগেছে গানটা। তারপর দিওয়ানা বানাইছে যে গানটা আছে, তো গানটার সুর, তারপরে যারা হচ্ছে ভোকাল দিয়েছে খুব সুন্দর। গানের লিরিক্সও খুব সুন্দর। আর গানের যে লোকেশনগুলো ছিল সেই লোকেশনও সুন্দর। আর দিওয়ানা বানাইছে যে গানটা আছে, তো আপনারা তো ইউটিউবে অলরেডি শুনে নিয়েছেন, তবুও আমি বলছি ভিডিওর মধ্যে, যারা যারা দেখোনি, ভিডিওর মধ্যে মানে গানটার মধ্যে অঙ্কুশ এবং কৌশানীর যে কেমিস্ট্রিটা রয়েছে সুন্দরভাবে দেখানো হয়েছে। ভালো লাগছে, দুজনকে বেশ একটা ভালো মানাচ্ছে। বিকজ অফ তাদের অনেকদিন আগে একটা ছবি করেছিল কেলোর কীর্তি, সেখানে তারা দুজনকে একসাথে দেখা গিয়েছিল। তো আবার অনেকদিন পর দুজনকে একসাথে, তো ভালোই লাগছে। আর গোটা ছবিটার মধ্যেও যতটুকু সিন রয়েছে অঙ্কুশের সঙ্গে কৌশানীর, বেশ ভালো লেগেছে, দুজনকে বেশ মানিয়েছে। আর এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোখের নীলে যে গানটা, ঠিক আছে? পুরো বিচের মধ্যে মিমিকে বিকিনি পরে দেখা যাচ্ছে। তো মিমিকে এরকম ধরনের গানে কখনো আমরা আগে দেখিনি। সঙ্গে আবার আবির রয়েছে, ঠিক আছে? হিরো আর হিরোইন। গানটার নাম হচ্ছে চোখের নীলে। মানে গানটা পুরো একদম মনে হচ্ছে অ্যাড, টিভিতে কোনো সাবান টাবানের অ্যাড দিয়েছে ওরকম মনে হচ্ছে। গানটা শুনলে তোমরা বুঝতে পারবে। আর মানে সত্যি মানে সিনেমাটার সঙ্গে কোথাও ম্যাচ করছে না, জোর জবরদস্তি গানটা ঢোকানো হয়েছে। মানে একটা সিন দেখাচ্ছে যে
মিমি আর আবির ইলিশ মাছ খেতে খেতে দুজনের হাত ছোঁয়া লাগলো, তখনই গানটা আচমকা শুরু হয়ে গেছে। তো মানে জাস্ট মিনিংলেস, কি বলবো, গানটা একদম পুরো অ্যাড হয়ে গেছে, গান হয়নি পুরো অ্যাড। ওটা যদি মানে সিনেমার মধ্যে না দিত তাহলে আরও বেশি ভালো লাগতো, সিনটা আরও আগাতো। ওই গানটার জন্য সিনেমাটার যে মোশনটা আগেই বললাম, ওই মোশনটা স্লো হয়ে যাচ্ছে, দেখার এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে যারে একটা গান, সেটা হচ্ছে কৌশানী যে রয়েছে, কৌশানীর আইটেম সং রয়েছে। তো মানে এটাও অ্যাকচুয়ালি এই গানটাও জোর করে ঢোকানো হয়েছে, মানে গানটার কোনো দরকারই ছিল না সিনেমাটাতে, সত্যি কথা। গানটা পুরো একদম জোর জবরদস্তি ঢোকানো হয়েছে, স্টেডিয়ামের একটা সিন আছে তো সেখানেই গানটা হবে আর কি। আর যেটা বলবো আর কি সেটা হচ্ছে অঙ্কুশ এবং অঙ্কুশের যে অ্যাক্টিং রয়েছে গোটা মুভিতে ভালো করেছে। তার যতটুকু পার্ট ছিল তিনি তার পার্টটুকু বেশ যথাযথভাবে 100% করার চেষ্টা করেছে। আর সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে অঙ্কুশের ক্যারেক্টারে গোটা মুভিতে একটা হচ্ছে মানে সাইলেন্স থেকে কি করে অ্যাক্টিংটা করা যাবে, চোখের এক্সপ্রেশন বা বডির কোনো এক্সপ্রেশন, তো এরকম ধরনের এক্সপ্রেশন দিয়ে অনেক সিন রয়েছে অঙ্কুশের। তো ভালো লেগেছে বেশ, একটা সাইলেন্স থেকে অ্যাক্টিংগুলো, এগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে। ভালো করেছে বরাবরই অ্যাক্টিং, অঙ্কুশ তার নিজস্ব ভালো পারফরমেন্স দিয়েছে। অঙ্কুশ আর কৌশানীর কেমিস্ট্রি দুজনকে বেশ ভালো মানিয়েছে, এটা আমি আগেই বললাম আপনাদের। তারপর ইন্টারভেলের আগে একটা সিন রয়েছে, সেটা হচ্ছে একটা গান শটের সিন রয়েছে। মানে অঙ্কুশ আর কি একটা গান শট করছে, অঙ্কুশ অ্যাকচুয়ালি এখানে একজন স্নাইপার থাকে, স্নাইপার শুটার যেটা বলে আর কি। তো তাকে মানিয়েছে বেশ, সিনটাতে হেভি লাগছে তাকে। আমি অ্যাকচুয়ালি ওই সিনটার মেকিং দেখেছি, তো ওই সিনটা করার জন্য অনেক পরিশ্রম করেছে অঙ্কুশ, তো এটার জন্য তাকে স্যালুট করতে হবে সত্যি। ভালো লাগছে একটা সিনটাতে, আর সঙ্গে মনির আলমের যে একটা বিজিএম সাথে চলছে, আরও পুরো সিনটা জমে গেছে। তারপরে অঙ্কুশ এবং আবিরের একটা সিন রয়েছে ওয়াশরুমের মধ্যে, ঠিক আছে? মানে দুজনে তাদের দেখা হয় কিন্তু কেউ কাউকে চেনে না, বেশ আলাদা একটা সাসপেন্স ক্রিয়েট করেছে সিনের মধ্যে, তো ওই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের লাস্ট সিন নিয়ে। ক্লাইম্যাক্সের লাস্ট সিনে দেখানো হয়েছে যে একটা সিন এরকম আছে, বাংলাদেশের পতাকা জাস্ট কোনো জায়গা থেকে উড়ে পড়ে যাচ্ছে মাটিতে, তো একজন পা দিতে নিবে, তো ইন্ডিয়ার একজন সেটা তুলে হাতে নিল, তো বলল এটা যেই দেশের পতাকা হোক না কেন সেটা তো পতাকা, তো পতাকার স্থান পায়ে নয় বুকে। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে সব দেশকেই সমানভাবে সম্মান করা উচিত। যেরকম আমরা ভারতবর্ষকে সম্মান করি, সেরকমভাবে প্রতিটি দেশকে সম্মান করা উচিত, প্রতিটি দেশের নাগরিককে আমাদের সম্মান করা উচিত। এইবার কথা বলবো অ্যাকশন সিন নিয়ে, সেটা হচ্ছে অঙ্কুশ আর আবিরের যে অ্যাকশন সিনটা রয়েছে, যখন তারা মানে ফেস অফ সিন যেটা বলছো আর কি তোমরা, ফাইট সিকোয়েন্সেসগুলো দেখানো হয়েছে, সেই ফাইট সিনগুলো আরও বেটার হতে পারত। তো আমার কোথাও অনেকটা খামতি লেগেছে, আরও বেটার পারফরমেন্স হতে পারত, দুজনের ফাইট সিনগুলো আরও ভালো একটু ম্যাসিভাবে দেখানো উচিত ছিল। যেহেতু পার্ট ওয়ানে একটা হাইপ তৈরি হয়েছিল, সেহেতু পার্ট টু এ আরও বেশি একটু জাঁকজমক দেখানো উচিত ছিল। মানে ফাইট সিনটা দেখে কোথাও মজা পাওয়া যাচ্ছে না, কোথাও ফিল আসছে না। একটা অ্যাকশন সিনে তো ফিল হবে কোথাও, তো সেই ফিলটা আসছে না কোথাও আমার। তো এখন আমি কিছু স্পয়লার দেব, ঠিক আছে? সেটা হচ্ছে অঙ্কুশ ছবিতে মারা যায়। তো অঙ্কুশ যখন মারা যায়, যখন যে ওই সিনটা দেখিয়েছে, তো খুব ইমোশনাল লেগেছে সিনটা আমার। পুরো মানে জাস্ট কান্না চলে আসছিল। আর সত্যি বলতে ছবিতে যদি কোনো নায়ক মারা যায় পার্সোনালি আমার খুব খারাপ লাগে। যেরকম 'দুই পৃথিবীর' ছবিতে দেব যখন মারা গিয়েছিল, আমার পার্সোনালি খুব খারাপ লেগেছিল। ছবিতে শুধু দেবের কথা না, ছবিতে যে কোনো নায়ক যদি মারা যায় লাস্টে, তো সেটা বরাবরই দর্শকের খারাপ লাগে, এটাই স্বাভাবিক। ওই মুহূর্তে আর কি যখন অঙ্কুশ মারা গেল, তখন আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার পাশের সিটে একজন বসেছিল, একটা দাদা, সেও খুব ইমোশনাল হয়ে পড়েছিল। আর তারপর যেটা বলতেই হবে সেটা হচ্ছে এই ছবিতে ক্যামিও আছে। ক্যামিওটা কার? ক্যামিওটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। তো তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। আমি তো জাস্ট মুখে বলছি, যখন তোমরা এই জিনিসগুলো সিনেমা মধ্যে দেখবে তখন আরও বেশি ভালো লাগবে। তো ওই ক্লাইম্যাক্সে ক্যামিওর যখন সিনটা দেখাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি, অর্থাৎ শিবুদার যে ক্যামিওর সিনটা রয়েছে, তো ভালো লাগছে বেশ। শিবুদার চুলের হেয়ার স্টাইলটা এই জায়গাটা পুরো একদম কাটা দাগ দেওয়া, ঠিক আছে? তো বেশ মানিয়েছে শিবুদাকে। আরও কিছু সিন রয়েছে গোটা সিনেমাতে শিবুদার, তোমরা ছবিটা যখন দেখবে তখন বুঝতে পারবে। তো আমার যতটুকু মনে হচ্ছে শিবুদার লাস্টে যে ক্যামিওটা দেখানো হয়েছে, সেটা হয়তো রক্তবীজ 3-র একটা হিন্টস আমাদেরকে দিচ্ছে। তো
তো দেখা যাক, যদি কোনো আপডেট আসে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি রক্তবীজ 3 হয় তাহলে দর্শক অবশ্যই একটা ভালো গল্পের আশা করবে, কারণ গল্প যদি ভালো না হয় দর্শক সিনেমা দেখে মজা পাবে না কোনো দিন। একটা ছবির মধ্যে মেন জিনিস হচ্ছে গল্প। গল্প যদি ভালো হয়, একটার যে কোনোই হোক না কেন, দর্শক পুরো থিয়েটার হল ভরে দেখবে। আর যেটা মেন কথা, গোটা সিনেমার সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই ছবিটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষকে কেন্দ্র করে। বাট কোথাও বাংলাদেশকে অপমানিত করা বা কোনো দেশকে অপমানিত করা, এখানে এরকম কোনো সিন বা কোনো কিছু নেই, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। কারণ নরমালি কী হয়, আমরা কোনো কিছুকে ভালো দেখাতে গিয়ে কোনো কিছুকে আমরা খারাপ দেখাই। তো বাংলাদেশকে এখানে কোনোভাবে অপমানজনক বা কিছু এরকম দেখানো হয়নি সিন। ভারতেও কোনো কিছু সিন এরকম মানে যেটা মেনে নেওয়া যাবে না বা অপমানজনক কোনো সিন দেখানো হয়নি। দুটো দেশের মধ্যে একটা ভালোবাসা কী করে দেখানো যায় সেটাই দেখিয়েছে। তো এই ছিল রক্তবীজ 2 এর রিভিউ। আপনাদের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের পরিচিতির মধ্যে বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের কমেন্টস এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও বেশি সাহস দেয়। আর আরেকটা জিনিস যেটা আমি দর্শকদেরকে সবসময় বলি এবং বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওতে যদি কোথাও খামতি বা কিছু ভুল থাকে, তোমরা যারা দর্শক এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভুল ধরিয়ে দেবে। বিকজ অফ ভুল থেকেই মানুষ শেখে। তো আমি সবসময় তোমাদের কাছে শিখতে চাই। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।